আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে শতভাগ মূল বেতন কার্যকর হলে 11তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন কত হতে পারে। এই হিসাবটি করা হবে নবম পে স্কেল 2026 অনুযায়ী। তবে এখানে আমরা একটি উদাহরণ ধরে হিসাব করব যাতে বিষয়টি সহজে বোঝা যায়, কারণ সবার বর্তমান ধাপ, ইনক্রিমেন্ট এবং ভাতার ধরন এক রকম নাও হতে পারে। চলুন তাহলে ধাপে ধাপে পুরো হিসাবটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখব অষ্টম জাতীয় পে স্কেল 2015 অনুযায়ী 11তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন কত ছিল। অষ্টম পে স্কেল অনুযায়ী 11তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারিত ছিল 12,500 টাকা। এখন উদাহরণস্বরূপ ধরা যাক, একজন কর্মচারী কয়েকটি বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্তমানে যে ধাপে অবস্থান করছেন সেই ধাপের মূল বেতন হল 23,660 টাকা। এখন আমাদের বের করতে হবে প্রথম ধাপের বেতন থেকে বর্তমান ধাপের বেতন কত টাকা বেশি হয়েছে। অর্থাৎ বর্তমান ধাপের বেতন 23,660 টাকা থেকে প্রথম ধাপের বেতন 12,500 টাকা বিয়োগ করলে পার্থক্য দাঁড়ায় 11,160 টাকা। সহজভাবে বললে 23,660 থেকে 12,500 বিয়োগ করলে হয় 11,160 টাকা। সুতরাং বর্তমান ধাপের বেতন প্রথম ধাপের তুলনায় 11,160 টাকা বেশি। এই 11,160 টাকা পার্থক্যটি আমরা পরবর্তী ধাপে নবম পে স্কেলের নতুন প্রথম ধাপের সাথে সমন্বয় করব। এখন আমরা নবম পে স্কেল 2026 এর হিসাবের দিকে আসি। নবম পে স্কেল অনুযায়ী 11তম গ্রেডের প্রথম ধাপের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 25,000 টাকা। আগের অংশে আমরা দেখেছি অষ্টম পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্টের কারণে পার্থক্য হয়েছে 11,160 টাকা। এখন এই পার্থক্যটি নতুন পে স্কেলের প্রথম ধাপের সাথে যোগ করতে হবে। তাহলে হিসাব দাঁড়ায় 25,000 টাকা যোগ 11,160 টাকা সমান 36,160 টাকা। অর্থাৎ ইনক্রিমেন্ট সমন্বয়ের পর প্রাথমিকভাবে বেতন দাঁড়াচ্ছে 36,160 টাকা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। নবম পে স্কেলে বেতন সরাসরি 36,160 টাকা হবে না, কারণ বেতন স্কেলে নির্দিষ্ট কিছু ধাপ থাকে। তাই 36,160 টাকার সমান কোনো ধাপ না থাকলে এর পরবর্তী উচ্চতর ধাপ নিতে হবে। এখানে দেখা যাচ্ছে 36,160 টাকার ঠিক নিচের ধাপ হল 35,200 টাকা। কিন্তু যেহেতু সমন্বয়ের পর হিসাব হয়েছে 36,160 টাকা, তাই নিচের ধাপ 35,200 টাকা নেওয়া যাবে না। এজন্য পরবর্তী উচ্চতর ধাপ নিতে হবে, আর সেই ধাপ হল 36,960 টাকা। সুতরাং নবম পে স্কেল অনুযায়ী 11তম গ্রেডের নতুন মূল বেতন হবে 36,960 টাকা। এখন আমরা মোট বেতন হিসাব করব। প্রথমে মূল বেতন ধরা হচ্ছে 36,960 টাকা। এরপর বাড়ি ভাড়া হিসাব করতে হবে। এখানে বাড়ি ভাড়া গণনা করা হয়েছে বর্তমান মূল বেতন 23,660 টাকার ভিত্তিতে। এলাকা অনুযায়ী বাড়ি ভাড়ার হার ভিন্ন হতে পারে, তাই আমরা 3টি এলাকার বাড়ি ভাড়া দেখে নিই। প্রথমত, ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার 55%। 23,660 টাকার 55% সমান 13,013 টাকা। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশনের জন্য বাড়ি ভাড়া হবে 13,013 টাকা। দ্বিতীয়ত, অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার 45%। 23,660 টাকার 45% সমান 10,647 টাকা। অর্থাৎ অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য বাড়ি ভাড়া হবে 10,647 টাকা। তৃতীয়ত, অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়ার হার 40%। 23,660 টাকার 40% সমান 9,464 টাকা। অর্থাৎ অন্যান্য এলাকার জন্য বাড়ি ভাড়া হবে 9,464 টাকা। এখন এই ভিডিওতে উদাহরণ হিসেবে আমরা অন্যান্য সিটি কর্পোরেশন বিবেচনা করে মোট বেতন হিসাব করব। তাহলে আমাদের হিসাব হবে নিম্নরূপ। মূল বেতন 36,960 টাকা। বাড়ি ভাড়া অন্যান্য সিটি কর্পোরেশন অনুযায়ী 10,647 টাকা। চিকিৎসা ভাতা 1,500 টাকা। শিক্ষা ভাতা এক সন্তানের জন্য 500 টাকা। টিফিন ভাতা 200 টাকা এবং যাতায়াত ভাতা 300 টাকা। এখন সবগুলো একসাথে যোগ করলে মোট বেতন দাঁড়ায় 36,960 যোগ 10,647 যোগ 1,500 যোগ 500 যোগ 200 যোগ 300 সমান 50,107 টাকা। সুতরাং অন্যান্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 11তম গ্রেডের মোট বেতন দাঁড়াবে 50,107 টাকা। তবে মনে রাখতে হবে, এলাকা অনুযায়ী বাড়ি ভাড়া পরিবর্তিত হলে মোট বেতনও পরিবর্তিত হবে। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে বাড়ি ভাড়া বেশি হওয়ায় মোট বেতন আরও বেশি হবে। আবার অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়ি ভাড়া কম হওয়ায় মোট বেতন কিছুটা কম হবে।
উল্লেখ্য, ঝুঁকি ভাতা, ইউনিফর্ম ভাতা এবং ধোলাই ভাতা পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আগের মতোই বহাল থাকবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন। আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এই হিসাব সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। এ ধরনের আরও বেতন হিসাবের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।